এভাবে বাবার চলে যাওয়াটা মা মেনে নিতে পারেননি, তাই খানিকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। মার সাথে কোনো কারণে কথা বলতে গেলে আমাকে বলতেন, মানুষটার পেট ব্যথা করছিল বলে ডাক্তারের কাছে নিয়ে গেলি, ফিরিয়ে আনলি তার নিষ্প্রাণ দেহটা। মাকে বাবার মৃত্যুর কারণটা যতই বুঝিয়ে বলি না কেন, মা ওই এক কথা বলে যেতেন। বুঝেছিলাম শোকে তাপে জর্জরিত মার মাথার ঠিক নেই বলে ওভাবে বলছেন, অথচ আমি কাউকে বুঝিয়ে উঠতে পারছি না বাবা মারা যাওয়াতে ব্যবসার কতটা ক্ষতি হয়ে গেছে। চিকিৎসায় অনেকগুলো টাকা খরচ হয়ে যাওয়ার জন্য মহাজনদের টাকা ঠিকমতো দিতে পারছিলাম না বলে তারাও আস্তে আস্তে মাল পাঠানো বন্ধ করে দিতে লাগলো। এরই মধ্যে হঠাৎ করে মার শরীর এমন খারাপ করতে লাগলো, দোকান বন্ধ করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। আমার তখন এমন অবস্থা, দোকানের মহাজনদের সামলাবো না মাকে সামলাবো। বাবার ছত্রছায়ায় ছিলাম বলে ব্যবসার গভীরে কখনো ঢুকতে হয়নি, কিন্তু এখন তিনি মারা যাওয়ার পর অটোমেটিকলি গভীরে যতটুকু ঢুকতে লাগলাম বুঝতে পারলাম মূলধন অনেকটা কম হয়ে যাওয়ার জন্য মহাজনদের পেমেন্ট ঠিকমতো দিতে পারছি না বলে তারা মাল পাঠানো বন্ধ করে দিচ্ছে বলে দোকানদারি করা মুশকিল হয়ে যাচ্ছে। এরকম সময় আমার পাশে এমন কেউ ছিল না যার সাথে এসব নিয়ে আলোচনা করব। শুধু ভাবতাম বাবা বেঁচে থাকলে তিনি এরকম সময় কী করতেন। 1 বছরেরও বেশি সময় ধৈর্য ধরে নিজেকে সামলিয়ে মহাজনদের সাথে বারে বারে কথা বলে তাদের আশ্বস্ত করতে পেরেছিলাম বলে তারা আবার মাল পাঠাতে শুরু করলেন। দোকানটা আবার আস্তে আস্তে চালু করে মাকে অনেক বুঝিয়ে পাশে থেকে খানিকটা সামাল দিয়েছিলাম। সংসারে আমি আর মা ছাড়া কেউ না থাকলেও ওই সময় কাজের দিদি ঝর্ণাদি মাকে খুব সেবা করেছিলেন। ঝর্ণাদির কাজ ছিল বাড়ি ঘরদর ঝাঁট দেওয়া, মোছা আর বাসন মাজা। সেই ঝর্ণাদি শোকে তাপে জর্জরিত মার পাগলামি দেখে যার পিছনে সময় দিয়ে তাকে স্নান করিয়ে দুটো রান্না করে রাখতেন, কোনো দিন মাকে খাইয়েও দিয়ে যেতেন। বাবা মারা যাওয়ার 5 বছর পর ব্যবসা এখন অনেক বড় হয়েছে। একটা বড় গোডাউন নিয়েছি, 2 জন কর্মচারীও রেখেছি। এখন বড় বাজার থেকে লরিতে করে সরাসরি আমার দোকানে মালপত্র আসে। আগের থেকে খুচরো খরিদ্দার যেমন বেড়েছে তেমন বেড়েছে পাইকারি খরিদ্দারও। এই 5 বছরে মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়েছেন ঠিকই, কিন্তু শারীরিকভাবে মাঝে মধ্যেই জ্বর সর্দি কাশিতে ভোগেন। রমেশবাবু যেদিন নিমন্ত্রণ করে গেলেন তার 4 দিন আগে থাকতে মায়ের শরীর ভালো ছিল না, জ্বর সেই সঙ্গে সর্দি কাশিও ছিল। একা মাকে বাড়িতে রেখে বিশেষ করে রাতে বিয়ে বাড়িতে আসার ইচ্ছে সেদিন একদম ছিল না। তবুও রমেশবাবু যেহেতু আমার দোকানের পুরনো কাস্টমার, তার ওপর তিনি বারবার করে বলেছিলেন মেয়ের বিয়েতে না এলে উনি রাগ করবেন। তাই বাধ্য হয়ে অসুস্থ মাকে সেদিন বাড়িতে রেখে এলেও ঝর্ণাদিকে বলে এসেছিলাম, আমি না ফেরা পর্যন্ত আপনি একটু মার সাথে থাকুন। খাওয়ার জায়গাটা এখন খুব ভিড়, প্রতিদিন দোকানদারি করে বাড়ি গিয়ে খেতে খেতে রাত 11টা বেজে যায়। সেই জন্যই একটু অপেক্ষা করছি 10টা সাড়ে 10টার পর খেয়ে নেব, তখন ভিড়টাও একটু কম হবে। দাঁড়িয়ে আছি বলে অনেকের সঙ্গে দেখা হচ্ছে যারা আমার দোকানের খরিদ্দার। তাছাড়া এমনিতেই যাদের আমি চিনি তাদের মধ্যে কেউ আমাকে দেখে হেসে ওপরের দিকে চলে যাচ্ছেন খাওয়া দাওয়া করতে, আবার কেউ গিফট হাতে কোণে সেজে থাকা মেয়ের দিকে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়েছি তার সামনেই পুরোহিত মশাই বিয়ের জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন, যাতে বর এসে গেলেই বিয়ের অনুষ্ঠানটা শুরু হতে পারে। হঠাৎ সানাইয়ের আওয়াজটা থেমে গেল। লোকজনের চোখ মুখ সব থমথমে। চলাফেরা করতে থাকা মানুষগুলো কেমন যেন সব মনমরা বিষণ্ণ ভাব। জায়গায় সব জড়ো হয়ে কি যেন সব বলছে। কেউ না খেয়ে চলেও যাচ্ছেন। রমেশবাবু অসহায়ের মতো এদিক ওদিক করতে করতে কাদের যেন ফোন করে চলেছেন। ওনার স্ত্রী মেয়ের কোলের ওপর মাথা দিয়ে পড়ে আছেন। মেয়ে বিয়ের আসরের দিকে
স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ এমন পরিবেশ কেন হলো বুঝতে না পেরে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলুন তো? তিনি বললেন, বরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অবস্থা তার ভালো নয়। দেখছেন না, আস্তে আস্তে বিয়েবাড়ি একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এই খবর শোনার পর কেউ আর বসে নিমন্ত্রণ খেতে পারে? কি করব বলুন, আমরাও চলে যাচ্ছি। খেয়াল করে দেখলাম ফুচকা, কফি, পকোড়া দিচ্ছিল দাঁড়া, তারাও কেউ নেই। একটু আগে যে জায়গাটি ভিড়ে থিকথিক করছিল সেই জায়গাটা এখন ফাঁকা। বেশিরভাগ নিমন্ত্রিতরা চলে গেছেন। রমেশবাবুর কিছু আত্মীয় স্বজন আর মেয়ের বন্ধুরা মিলে 25-30 জন এখনও আছেন। যে মেয়েকে একটু আগেও হাসি খুশি দেখছিলাম, সে মায়ের মাথাটা নিচের কোলের ওপর রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পকেট থেকে ফোন বার করে দেখলাম 10:45। চলে যাওয়ার আগে ভাবলাম রমেশবাবুর সঙ্গে একবার দেখা করে যাই। ওনার কাছে গিয়ে দাঁড়াতেই উনি কেঁদে উঠে বললেন, তুমি এখনও যাওনি অশোক? আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই চলে গেছে। কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু বললাম, আপনি ভেঙে পড়বেন না। আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, পরে আবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবেন। ওই মুহূর্তে আমার নিজেরও খুব খারাপ লাগছিল, তবুও কথাগুলো বলে খানিকটা এগিয়েছি। রমেশবাবু আমার সামনে এসে হাত জোড় করে বলছেন, অশোক, তুমি পারো না আমার মেয়েকে বিয়ে করতে? ভ্যাবাচাকা খেয়ে বললাম, কি বলছেন আপনি? আপনি কোথায় আর আমি কোথায়? তাছাড়া আপনি তো আমাকে চেনেন। আমি অশোক মণ্ডল। আপনারা কত বড় বংশের মানুষ। এটা হয় না। মাথা ঠান্ডা রাখুন, এরকম ডিসিশান নেবেন না। আবার একটা ভালো ছেলে দেখে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন। বিপদের সময় হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা পরে ঠিক নাও হতে পারে। তাছাড়া আমি আপনার মেয়ের যোগ্য কোনো দিক থেকে নই। রমেশবাবু বললেন, কোনো ভুল সিদ্ধান্ত আমি নিচ্ছি না। তোমার বাবার আমল থেকে তোমাকে দেখে আসছি। তোমাকে আমি খুব ভালো করে চিনি। যোগ্যতার কথাই যদি বলো, তাহলে তোমার সবথেকে বড় যোগ্যতা হলো তোমার ব্যবহার। তোমার বাবা মারা যাবার পর ওই বয়সে তুমি তোমার মাকে এবং মহাজনদের সামলে যেভাবে ব্যবসাটাকে ধীরে ধীরে বড় করেছো, সেটা তোমার যথেষ্ট যোগ্যতা না থাকলে কখনোই সম্ভব হতো না। আর সত্যিটা হলো, যদি তুমি অশোক মণ্ডল না হতে, তাহলে অনেক আগেই আমি আমার মেয়ের বিয়ের সম্বন্ধ তোমার সঙ্গে করতাম। বলে রমেশবাবু মাথা নাড়তে নাড়তে বললাম, আমি জানি না ঈশ্বর আমার মেয়ের কপালে কী রেখেছেন, তবে আমি খুব খুশি হব তুমি আমার মেয়েকে বিয়ে করলে। চোখের সামনে মেয়ে আর মেয়ের মায়ের বিধ্বস্ত চেহারা দেখে রমেশবাবু কথার কী উত্তর দেব বুঝতে না পেরে কিছু সময় চুপ করে থেকে বললাম, বাড়িতে মা আছেন, তিনি এসবের কিছুই জানেন না। তারপর তার শরীরও খারাপ। এই অবস্থায় আমি কি করে বিয়ে করব? তাছাড়া আপনার মেয়েরও তো একটা মতামত আছে। রমেশবাবু বললেন, আমার মেয়ে আপত্তি করবে না, শুধু তুমি একবার হ্যাঁ বলো। তারপর আমি তোমার মায়ের কাছে গিয়ে হাত দুটো ধরে সব বুঝিয়ে বলবো। তিনিও তো মা, ঠিক বুঝবেন। বললাম, তবুও আমি আপনার মেয়ের সাথে একবার কথা বলতে চাই। ঠিক আছে, এসো। বলে রমেশবাবু সেদিন আমার হাত ধরে মেয়ে আর মেয়ের মায়ের সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, কি বলতে চাও বলো। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে একবার তাকিয়ে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে কোণে সাজে থাকা রমেশবাবুর মেয়ের উদ্দেশ্যে বললাম, আপনার বাবা চাইছেন আমি আপনাকে বিয়ে করি, অথচ পরে হয়তো কোনো ভালো শিক্ষিত ছেলের সাথে আপনার বিয়ে হতে পারে। শুধুমাত্র লগ্নভ্রষ্টা হওয়ার জন্য যে আপনার কোনো অংশে যোগ্য না, তাকে কেন বিয়ে করবেন? আপনার ডিসিশানটা এখানে খুব জরুরি। কেননা জীবনটা আপনার, বিয়েটা করবেন আপনি। পরবর্তীকালে আফসোস করার থেকে আপনি না করে দিন। মেয়েটি মায়ের কোল থেকে মাথা তুলে আমার দিকে একবার তাকালো, তারপর আবার মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কথাগুলো বলে পিছন ফিরে চলে যাওয়ার জন্য যেই 2 পা এগিয়েছি,
মেয়ের মা বললেন, চলে যেও না। আফসোসের কথা যদি বলো তাহলে বলবো মেয়ের কপালে কী আছে জানি না, তবে যদি খুব খারাপও হয় আমার মেয়ে কখনো আফসোস করবে না। তাছাড়া শিক্ষিত হলেই সবাই জ্ঞানী হয় না বলে উনি বললেন, আরশির বাবা অনেক আগে থাকতে তোমাকে চেনেন, উনি যখন চাইছেন তুমি আর না করো না। মেয়ের মায়ের দিকে ঘুরে সেদিন বলেছিলাম, আপনি বুঝতে পারছেন না, আমি নিমন্ত্রিত হয়ে এসেছি, বাড়িতে মা একা আছেন, মা ছাড়া আমার আর কেউ নেই, তার উপর তার শরীরও ভালো নয়। এরকম একটা অবস্থায় নিমন্ত্রণ রক্ষা করতে এসে বিয়ের মতো জীবনের বড় সিদ্ধান্ত নিতে হলে মায়ের অনুমতি তো লাগবে, এভাবে হয় নাকি? আমার কথা শুনে রমেশবাবু এগিয়ে এসে আমার হাত ধরে বিয়ের জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার মায়ের কাছে গিয়ে সব বলে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। বলে পুরোহিত মশাইয়ের দিকে ঘুরে বললেন, আপনি বিয়ের অনুষ্ঠান শুরু করুন। যে কজন নিমন্ত্রিত অতিথি সেদিন তখনও ছিলেন তাদের কারো মুখে হাসি না থাকলেও বিয়ে শেষ হতেই একে একে সবাই চলে গেলেন। কিছুদিন ধরে মা আমার বিয়ে দেবেন বলে মেয়ে দেখছিলেন ঠিকই, কিন্তু সেই বিয়েটা যে এইভাবে হবে কখনো স্বপ্নেও ভাবিনি। বিয়েটা হলো ঠিকই, তবে কেমন যেন ম্যাড়মেড়ে ভাবে, খিদেতে পেট চুঁই চুঁই করছে, কাউকে বলতে পারছি না, সবাই ব্যস্ত মেয়েকে নিয়ে, অথচ সেই মেয়ের মুখে কোনো কথা নেই। বাসর ঘরে বসে জানতে পারলাম রমেশবাবু নিজে গাড়ি করে আমাদের বাড়িতে গিয়ে মাকে সব বলে মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিলেন। আর আমি যাকে বিয়ে করছি তার নাম আরুষি। তৃতীয় ও শেষ পর্ব আগামীকাল।